মির্জা আব্বাসকে, বিএনপিকে, ডিজিএফআইকে, ভারতকে। পরিষ্কার ভলকার তুপ একদম পরিষ্কারভাবে বলে দিয়েছে হাদি যে মারা গেছে এটা কি হিসেবে ট্রিট করতে হবে। আর কতজন ভাই মারা গেলে আমরা হুঁশ করবো, আর কতজন ভাই মারা গেলে আমরা হুঁশ করবো। আমরা আমাদের উদ্যোগী কর্তৃপক্ষকে বিনয় সাধন করবো, যারা বিরোধী করে আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে রাস্তার মধ্যে হত্যা করেছে এবং নৃশংস শয়তানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানার পাশাপাশি আমরা এই উপযুক্ত বিচার দাবি করি। আমি কিছু ভারতীয় দালালদেরকে দেখছি, যা পয়সা দিলে ওদের মাদেরকেও লাগাইতে দেবে মানুষ, এমন কিছু দালালেরা আমাদেরকে এখন ইট শেখায়। 1971 সালের পর এই প্রথম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে একটা ঘটনা ঘটছে, বিরল ঘটনা। আমরা শুধু রাজনীতি করবার জন্য আর এমপি হওয়ার জন্য আসি নাই, আমরা নয়া রাজনীতি নির্মাণ করার জন্য এসেছি। শরীফ ওসমান হাদির হত্যাকারীকে জামিন করিয়ে দিয়েছিলেন বিএনপি নেতা কায়সার কামাল। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা। এই জামিন ইস্যুকে কেন্দ্র করে হয়তো তিনি ফেসে যেতে পারেন। এর পুরো বিএনপি এস্টাবলিশমেন্ট হাদির পিছে লাগিছে, এর হত্যাযোগ্য বানাইছে। সে বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক থেকে শুরু করে এই আমতারিকের মতো বাটপার সব একসাথে। যে গুলি করেছে সে তো জেলে ছিল, অস্ত্র সহ ধরা পড়েছিল। জামিন করেছে কে জানেন না? বিএনপির আইন বিষয়ক সম্পাদক। দেশের মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করা খুব সহজ। ধরেন হাদির মৃত্যুটাকে নরমালাইজ করার জন্য কতগুলো সুরের বাচ্চা ফেসবুকে এসে বলতেছে নাশকতা করতেছে, একজনের মৃত্যু হয়েছে, এটাকে পুঁজি করেই করতেছে, বাল করতেছে, চাল করতেছে। সুরের বাচ্চারা বাংলাদেশে 54 বছর ধরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে করা কি অবস্থান নিচ্ছে? বাংলাদেশে আমাদের ভাষানীর কালচারাল সেন্টার নাই কেন? শহীদ জিয়া কালচারাল সেন্টার নাই কেন? খালেদা জিয়া জামানকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এবং হাদিকে সংক্রান্ত সকল প্রকার তথ্য নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। শরীফ ওসমান হাদির হত্যাকারীকে জামিন করিয়ে দিয়েছিলেন বিএনপি নেতা কায়সার কামাল। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা। এই জামিন ইস্যুকে কেন্দ্র করে হয়তো তিনি ফেসে যেতে পারেন এবং তার এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের ভিতরে একটি ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে, বাকবিতণ্ডা শুরু হয়েছে, দুজন দুজনকে দোষারোপ করছে। এই বিষয়টি আমি আসবো, তার আগে চলুন আমরা ওসমান হাদির ব্যাপারে দুটি কথা শুনে আসি। ওসমান হাদির লাশ আজ সন্ধ্যায়, আমি যখন এই ভিডিও করছি তখন বাংলাদেশের মাটিতে এসে পৌঁছেছে এবং এই মুহূর্তে তার লাশ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। আগামীকাল দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ওসমান হাদির জানাজার নামাজকে ঘিরে নতুন আরেকটি রাজনীতি শুরু হয়েছে। বাংলাদেশের রাজনীতি এত জটিল এবং কুটিল হয়ে যাচ্ছে এবং এদেশের মানুষ এবং রাজনীতিবিদেরা নিজেদের ক্ষুদ্র দলীয় স্বার্থকে মোটে কালে এখান থেকে দূরে সরতে পারছে না। জুলকারনাইন শাহের তার অবস্থান, তার কার্যক্রম যথেষ্ট সন্দেহের উদ্রেক ঘটাচ্ছে। মনে হচ্ছে তিনি কি যেন আড়াল করতে চাচ্ছেন। এরকমই একটি নিউজ আপনারা আগামীকাল যখন আমার এই ভিডিও পাবলিশ হবে তার আগেই হয়তো আপনাদের হাতে পৌঁছে যাবে। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান অত্যন্ত গোপন একটি গোয়েন্দা রিপোর্ট তিনি তুলে এনেছেন। কাল আমার দেশ পত্রিকায় সেটি প্রকাশিত হবে। ওই গোয়েন্দা রিপোর্টের মূল বিষয় হচ্ছে ওসমান হাদিকে গুলি করার পরে ওই শুটার ফয়সাল যে পালিয়ে চলে গেল, এই নাটকটা সাজিয়েছে ডিজিএফআই। তারপরের ঘটনা ওই রিপোর্টে থাকবে। আপনারা কাল সকালের পত্রিকা হাতে পেলেই বুঝতে পারবেন। নতুন করে এই জুলকারনাইন শাহের একটি খেলা শুরু করেছেন। খেলাটা এরকম, ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করার জন্য সমগ্র বাংলাদেশ থেকে আগামীকাল লক্ষ লক্ষ লোকের সমাগম হবে এবং ধারণা করা হচ্ছে এই জানাজা স্মরণকালের ইতিহাসে এত বড় জানাজার নামাজ হবে যেটা কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই এবং এই রেকর্ড অনেক রাজনৈতিক নেতা নেত্রী হয়তো কোনোদিনও ভাঙতে পারবে না। এই আশঙ্কায় দেখেন রাজনৈতিক কত সংকীর্ণতা। জুলকারনাইন শাহের আজকে একটি পোস্ট করেছে, পোস্টে আমার চোখে পড়েছে, আপনাদের চোখেও পড়েছে। তিনি বলছেন যে আগামীকাল ওসমান হাদির জানাজা উপলক্ষে সমগ্র বাংলাদেশ থেকে একটি বিশেষ গোষ্ঠী, একটি চক্রান্তকারী গোষ্ঠী তারা লোক সমাগমের আয়োজন করেছে। জানাজার নামাজের আড়ালে তারা সারা দেশ থেকে প্রচুর লোক সমাগম করে বিপ্লবী সরকার গঠন করতে চাচ্ছে। কোনো মতো অবস্থায় যেন তারা এত লোক বাংলাদেশ ঢাকার বুকে না আসতে পারে, আইন শৃঙ্খলার অবনতি হবে, তারা বিভিন্ন জায়গায় এই করবে সেই করবে, যানজট হবে ইত্যাদি বয়ান দিয়ে বিষয়টা অন্যদিকে নিয়ে যাবার চেষ্টা করছে। এত ভয় কেন? এত ভয় কেন?
বিপ্লব একটি হয়েছে, এটি তো বিপ্লবী সরকার হবার কথাই ছিল। যদি বিপ্লবী সরকার গঠনের দিকে এগিয়ে যায় এবং সেই পরিস্থিতি তৈরি হয়, তাহলে তো বিপ্লবী সরকারই গঠন হবে। কারণ আমরা দেখেছি অনেক রাজনৈতিক দলকে, তাদেরকে যখন একদল মানুষ নিজেদের প্রাণ দিয়ে জীবন দিয়ে উদ্ধার করেছে, তারা ক্ষমতার স্বাদ উপভোগ করেছে, এবং যারা ক্ষমতা পাইয়ে দিয়েছে তাদেরকে তারা বেমালুম ভুলে গেছে, বরং তাদেরকে বিপদের ভিতরে ঠেলে দিয়েছে। এটি তো দেখেছি আমরা। তাহলে জুলকারনাইন শাহের এই বিষয়টি বলে তিনি কি বোঝাতে চাচ্ছেন, এটি বাংলাদেশের মানুষের কাছে কিন্তু নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। আবার মাহমুদুর রহমানের পত্রিকায় ওই যে রিপোর্টটা যেটা বললাম, গোয়েন্দা রিপোর্ট আগামীকাল প্রকাশ হবে, এইটার কারণে সে মাহমুদুর রহমানের উপরে খেপেছে। মাহমুদুর রহমানকে এখন তারা বাংলাদেশের মানে একটি কুচক্রী মহল হিসেবে মানুষের কাছে প্রচার করার চেষ্টা করছে। এবং মজার ব্যাপার হচ্ছে, এই প্রক্রিয়ায় সামিল হয়েছে বিএনপি পন্থী যে অ্যাক্টিভিস্ট গুলো আছে, যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী হিসেবে যারা নিজেদেরকে পরিচয় দিতে চাচ্ছে বা নিজেদেরকে বুদ্ধিজীবী বানানোর চেষ্টা করছে, এরা, আমি নাম বলছি না, এদের প্রত্যেকের কাছে মাহমুদুর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য, বাজে কথা, বাংলাদেশের মানুষের কাছে মাহমুদুর রহমান সম্পর্কে একটি বাজে মেসেজ দেবার তারা চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মেসেজ কি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে? কারণ এই বাংলাদেশের মানুষ শেখ হাসিনার 17 বছরের শাসন আমল দেখার পরে তাদের একটি উপলব্ধি তারা হয়েছে, তাদের একটি বোধ তাদের ভিতরে জাগ্রত হয়েছে, তারা সত্য এবং মিথ্যাটা উপলব্ধি করতে শিখেছে। এবং কে বাংলাদেশপন্থী আর কে বাংলাদেশপন্থী না, কে বাংলাদেশের পারপার সার্ভ করছে আর কে সীমান্তের ওপারের পারপার সার্ভ করছে, এটি বাংলাদেশের মানুষ একেবারে 5 বছরের শিশু থেকে 70 বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই এটি বুঝতে পেরেছে। এইটি একটি চরমভাবে ইতিবাচক, দেশের জন্য এবং দেশের স্থিতিশীলতার জন্য, আগামীর বাংলাদেশের জন্য এটি বিরাট একটা ইতিবাচক বিষয়। যাই হোক, আবার চলুন আমরা ফিরে আসি সেই কায়সার কামালের ওই বিষয়ে। কায়সার কামাল শুটার ফয়সালকে তিনি জামিন করিয়েছিলেন। এই শুটার ফয়সাল, এই হত্যাকারী, কিন্তু ডাকাতির মামলায় এবং অস্ত্র মামলায় তিনি জেলে ছিলেন। তাকে প্রথমে 6 মাসের জামিন করিয়েছেন কায়সার কামাল, বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক। তারপরে তাকে আবার কয়েকদিনের মাথায় জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করে আবার 1 বছর তার জামিন মঞ্জুর করানো হয়েছে। এখন আইন কি বলে, জামিন কেন দেয়, কিভাবে দেয়, আমরা যারা আইনের ছাত্র তারা ভালো বলতে পারবেন। আমার যতটুকু জানা আছে আমি সেটুকু বলছি, ভুল হলে আপনারা বলে দিবেন দয়া করে। জামিন হয় মূলত যিনি জামিন করান তাকে তার নিজেকে জামিনদার হিসেবে, অর্থাৎ যে আইনজীবী আদালতের কাছে বলেন যে আমার মক্কেল তিনি ভালো মানুষ, তার কোনো দোষ নেই, যে অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি ওই অপরাধের সাথে যুক্ত নয়, সুতরাং আমাকে জামিনদার রেখে, জামিনদার মেনে তাকে আপনি জামিন দিন, সে যদি পালিয়ে যায় তাহলে এর দায়ভার আমি বহন করব। তাহলে এই কথা তো কায়সার কামালকে বলতে হয়েছে। এবং বিএনপির এই যে 2 আইনজীবী, কায়সার কামাল এবং আরো একজন, দুজন মিলেই কিন্তু তাকে 1.5 বছরের জামিন করিয়েছে। তাহলে আদালতে তাকে বলতে হয়েছে যে আমার মক্কেল ফয়সাল তিনি অত্যন্ত ভালো মানুষ, আল্লাহর ফেরেশতা, তার কোনো দোষ নেই, তিনি একবারে নিষ্পাপ মাসুম, তিনি কোনো রাজনীতি করেন না, কোনো রাজনীতির সাথে তার জড়িত হবার কোনো আলামত নেই, তিনি কোনোদিন অস্ত্র চোখেও দেখেন নাই, সুতরাং তাকে জামিন দেন, সে যদি দেশ থেকে পালিয়ে যায় বা কোনো কিছু ঘটায় ওই দায়িত্ব আমার। তাহলে কথা অনুযায়ী, তার কথা অনুযায়ী আদালত জামিন দিয়েছে। এখন এই জামিন পাওয়ার পরে সে তো মূলত হত্যাকারী, অস্ত্র মামলার আসামি, হত্যা মামলার আসামি, এবং সে বেরিয়ে এসে আবার ওসমান হাদিকে হত্যা করে সে পালিয়ে আছে। তাহলে এমত অবস্থায় আদালত কি এই কায়সার কামালকে তলব করবে না? আইন অনুযায়ী তো করার কথা। রাজনীতি বিশ্লেষকরা যেটা বলছেন যে কায়সার কামাল অবশ্যই গ্রেপ্তার হবেন, এটি বিশ্লেষকদের কথা। যেহেতু তিনি জামিনদার হয়ে তাকে জামিনের ব্যবস্থা করেছেন, এখন আদালত তাকে বলবে যে তুমি তাকে এনে দাও। যখন তিনি এনে দেবেন না তখন আদালত তাকে গ্রেপ্তার করবে। বিভিন্ন মহল থেকেও কিন্তু এই দাবি শোনা যাচ্ছে, হয় কায়সার কামালকে তাকে এনে আদালতের কাছে সোপর্দ করতে হবে, অথবা কায়সার কামাল নিজেই আদালতের কাছে গিয়ে বলবে যে আমার মক্কেল পালিয়ে গেছে, ঠিক আছে আমাকেই গ্রেপ্তার করুন, আদালত তাকে গ্রেপ্তার করবে। আইন বিশেষজ্ঞরাও এই মতামতটি দিয়েছেন। এরপরে আসিফ নজরুল আইন উপদেষ্টা, তিনি এই বিষয়টি নিয়ে তার কাছে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে, তখন তিনি প্রধান উপদেষ্টা সৈয়দ রেফাত আহমেদের বিদায়ী কর্মদিবসে গিয়ে সাক্ষাতের সময় যখন তিনি বের হয়ে আসলেন, তাকে যখন সাংবাদিকেরা এই প্রশ্ন করলো, তখন তিনি বললেন যে নিম্ন আদালতের চেয়ে উচ্চ আদালত 80% বেশি জামিন দিয়ে দিচ্ছে, এবং যেহেতু এই জামিনে অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় লেখা থাকে না, দেদারচে তারা জামিন পেয়ে যাচ্ছে। এবং তিনি আরো একটি কথা বলেছেন যে বড় বড় রাজনৈতিক দলের নেতারা যখন বারবার বড় অঙ্কের টাকার বিনিময়ে তদবির করছেন এবং তদবিরটা এত বেশি হচ্ছে, তখন আদালত তাকে আর জামিন না দিয়ে কোনো উপায় থাকছে না।
তো স্বাভাবিকভাবে এই কথা কায়সার কামালের ঘা লেগেছে হাতে। কায়সার কামাল আবার বলছেন যে আইন উপদেষ্টা যে কথা বলেছেন তিনি তার প্রফেশনালিজমের বাইরে গিয়ে তিনি তার মন গড়া কথা বলেছেন, এটা আমরা মানি না, ইত্যাদি ইত্যাদি। তখন এই যে দুইজনের ভিতরে একটা বাক বিতনটা দেখা যাচ্ছে এই জামিন ইস্যুকে কেন্দ্র করে, আমরা আশা করব যে অচিরেই এই বিষয়টির একটি সুরাহা হওয়া দরকার। কারা এর সাথে জড়িত? বাংলাদেশের মানুষ ইতিমধ্যে কিন্তু এই দাবি উচ্চকিত করেছে, যারা তাকে জামিন করিয়েছে হয় তাকে এনে দিতে হবে, না হয় তাকে গ্রেফতার করতে হবে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।